অনুষ্ঠানে স্বাগত। আজ আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে আলোচনা করব। মানে যা আমাদের চারপাশের অনেক জটিল পরিস্থিতিকে হয়তো একটু অন্যভাবে দেখতে সাহায্য করবে। হ্যাঁ, বিষয়টা হলো সিস্টেম ভাবনা বা সিস্টেমস থিংকিং। আমরা ডোনেলা মেডোজের খুব বিখ্যাত বই থিংকিং ইন সিস্টেমস থেকে কিছু আইডিয়া নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো এটা বোঝা যে অনেক সময় আমরা যে সমস্যাগুলো দেখি বা যে পরিস্থিতিগুলো তৈরি হয় সেগুলো আসলে তাদের ভেতরের কাঠামোর কারণে ঘটে। কাঠামোর কারণে? হ্যাঁ, আর যদি আমরা ওই ভেতরের গঠনটা ধরতে পারি তাহলে সমাধানের এমন পথও বেরোতে পারে যা আমরা আগে ভাবিনি। বেশ অপ্রত্যাশিত কিন্তু কার্যকর। ইন্টারেস্টিং। আলোচনার শুরুতে একটা স্লিংকি খেলনার কথা হচ্ছিল, ওই যে স্প্রিংয়ের মতো খেলনাটা। হ্যাঁ, স্লিংকি। ওটা যেভাবে নামে বা চলে সেটা কি শুধু বাইরের কোনো ধাক্কার জন্য? না তো, ওর ওই প্যাঁচানো গঠনের মধ্যেই তো রহস্যটা। একদম। আর এটাই কিন্তু সিস্টেম ভাবনার একেবারে গোড়ার কথা। একটা সিস্টেম কিভাবে আচরণ করবে সেটা মূলত তার নিজের ভেতরের গঠন থেকেই ঠিক হয়। মানে তার অংশগুলো আর তাদের মধ্যকার সম্পর্ক থেকে। তার মানে বাইরের ঘটনাগুলো শুধু ট্রিগার করে? ঠিক, বাইরের ঘটনা হয়তো আচরণটাকে উস্কে দেয় বা প্রকাশ করে, কিন্তু মূল কারণটা ভেতরেই। আর এই ধারণাটা শুধু খেলনা নয়, অর্থনীতি, পরিবেশ, বিভিন্ন সংস্থা, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু খাটে। দারুণ। তাহলে প্রথমেই পরিষ্কার করা যাক, এই যে আমরা বারবার সিস্টেম বলছি, আসলে জিনিসটা কি? সহজ করে যদি বলি। অবশ্যই, সিস্টেম হলো কতগুলো উপাদানের একটা সমষ্টি। এই উপাদানগুলো আবার একে অপরের সাথে জোড়ায়া থাকে, ইন্টারকানেক্টেড। আচ্ছা। আর তারা একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজ করে বা একটা উদ্দেশ্য পূরণ করে। তিনটে মূল জিনিস: উপাদান, তাদের ভেতরের সংযোগ, আর একটা উদ্দেশ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একটা সিস্টেম কিন্তু তার অংশগুলোকে শুধু যোগ করলে যা হয় তার চেয়ে অনেক বেশি কিছু। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। এদের মধ্যে সংযোগটা কি? ওই যে শিকড় দিয়ে জল টেনে পাতায় পাঠানো, শালক সংশ্লেষণ, এইসব। আর উদ্দেশ্য, টিকে থাকা, বেড়ে ওঠা, বংশ ছড়ানো। ঠিক। একইভাবে একটা ইউনিভার্সিটি বা ধরুন আমাদের এই মানবদেহ, এগুলো সিস্টেম। উপাদানগুলো হয়তো আমরা দেখতে পাই, কিন্তু সংযোগগুলো আর বিশেষ করে উদ্দেশ্যটা, সেটা বোঝা কিন্তু একটু কঠিন। উদ্দেশ্যটা কেন কঠিন? কারণ উদ্দেশ্যটা অনেক সময় লেখা থাকে না বা স্পষ্ট করে বলা থাকে না। কিন্তু সিস্টেমটা কেন এমন আচরণ করছে সেটা বোঝার জন্য উদ্দেশ্যটা জানা সবচেয়ে জরুরি, যদিও এটা অনেক সময় সবচেয়ে কম দৃশ্যমান। আচ্ছা, আর সিস্টেম নয় এমন কিছু, পার্থক্যটা বোঝার জন্য। ধরুন রাস্তায় একগাদা বালি পড়ে আছে। আপনি কিছু বালি সরিয়ে নিলেন বা আরও কিছু মেশালেন, তাতে কি বালির চরিত্র পাল্টে গেল? না তো, বালি থাকলো। হ্যাঁ, কারণ এই বালি কণাগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট সংযোগ বা মিলিত উদ্দেশ্য নেই। কিন্তু ধরুন একটা ফুটবল টিম থেকে একজন খেলোয়াড়কে সরিয়ে নিলেন বা শরীর থেকে একটা অঙ্গ বাদ গেল, তখন কি সিস্টেমটা একই থাকে? না, একদমই না। পুরো ব্যাপারটা পাল্টে যায়। ঠিক তাই। তার মানে সিস্টেমের অংশগুলো শুধু একসাথে থাকাই যথেষ্ট নয়, তাদের মধ্যেকার সম্পর্ক আর উদ্দেশ্যটাই আসল। বোঝা গেল। তাহলে সিস্টেমের আচরণ তৈরি হচ্ছে তার ভেতরের গঠন থেকে। মেডোজ এই গঠনটা বোঝার জন্য স্টক, ফ্লো আর ফিডব্যাক চক্রের কথা বলেছেন। এগুলো কি জিনিস, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, এগুলো হলো সিস্টেমের কাঠামোর একদম মূল ভিত্তি। স্টক আর ফ্লো বোঝার জন্য বাথটাবের উপমাটা খুব কাজের। ধরুন বাথটাবে যে জলটা জমা আছে সেটাই হলো স্টক। মানে যা জমে থাকে সময়ের সাথে সাথে। একদম। যেমন গুদামে কত মাল জমে আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, একটা জলাধারে কতটা জল আছে, এমনকি আপনার জ্ঞান বা অভিজ্ঞতা, এগুলো সবই স্টক। আচ্ছা, আর ফ্লো, সেটা তাহলে কি? জল ঢোকা বা বেরিয়ে যাওয়া? ঠিক ধরেছেন। ফ্লো হলো স্টকটা কী হারে বদলাচ্ছে, মানে ইনফ্লো আর আউটফ্লো। যেমন জন্মহার বা মৃত্যুহার হলো ফ্লো, যা জনসংখ্যা স্টককে বদলায়। আয় বা ব্যয় হলো ফ্লো, যা ব্যাংক ব্যালেন্স স্টককে বদলায়। বিনিয়োগ বা অবচয় হলো ফ্লো, যা মূলধন স্টককে বদলায়। এই স্টকগুলো সিস্টেমকে একটা স্থিতিশীলতা বা জড়তা দেয়। এগুলো চট করে বদলায় না। যেমন দেশের জনসংখ্যা কি রাতারাত দ্বিগুণ হয়, বা একটা জঙ্গল কি একদিনে তৈরি হয়? না তো, সময় লাগে।
এই যে বললেন সময় লাগে, এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? খুবই গুরুত্বপূর্ণ। এটাই সিস্টেমে তৈরি করে সময়গত বিলম্ব বা টাইম ল্যাগ। স্টক থাকার মানে হলো ইনফ্লো আর আউটফ্লো সবসময় সমান নাও হতে পারে। মানে জল ঢোকা আর বেরোহা যদি সমান নাও হয়, বাথটাবে জল থাকলে কিছুক্ষণ চলে যায়। ও আচ্ছা, মানে একটা বাফারের মতো। হ্যাঁ, একটা বাফার বা নমনীয়তা দেয়। কিন্তু এই স্টকই আবার বদলের পথে বাধাও হয়ে দাঁড়াতে পারে, কারণ এটা বদলাতে সময় নেয়। বেশ, তাহলে স্টক আর ফ্লো সময়ের সাথে সিস্টেমকে বদলায়, কিন্তু কি এই বদলটাকে নিয়ন্ত্রণ করে বা একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায়? এখানেই কি ফিডব্যাক চক্রের কথা আসে? একদম ঠিক। ফিডব্যাক চক্রই হল সিস্টেমের আচরণের মূল চালিকা শক্তি। যদি দেখেন কোনো একটা আচরণ, সেটা ভালো হোক বা খারাপ, অনেক দিন ধরে একই রকম চলছে বা একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখাচ্ছে, নিশ্চিত থাকতে পারেন এর পেছনে কোনো না কোনো ফিডব্যাক চক্র কাজ করছে। ফিডব্যাক চক্র মানে কি ধরনের চক্র? মেডোজ মূলত দুই ধরনের ফিডব্যাক চক্রের কথা বলেছেন। প্রথমটা হল ভারসাম্য রক্ষাকারী চক্র বা ব্যালেন্সিং লুপ। ব্যালেন্সিং লুপ? হ্যাঁ, এর কাজ হল সিস্টেমকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া বা সেই লক্ষ্যের কাছাকাছি স্থিতিশীল রাখা, অনেকটা বাড়ির থার্মোস্ট্যাটের মতো। থার্মোস্ট্যাট কিভাবে? ধরুন আপনি তাপমাত্রা ২২ ডিগ্রিতে সেট করেছেন। ঘর বেশি গরম হয়ে গেলে থার্মোস্ট্যাট হিটিং বন্ধ করে দেয়, আবার ঠান্ডা হয়ে গেলে চালু করে। মানে সে চেষ্টা করে তাপমাত্রাকে ওই ২২ ডিগ্রির আশেপাশে রাখতে। ও, আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণও তো কিছুটা এরকমই, তাই না? সবসময় একটা নির্দিষ্ট মাত্রায় রাখার চেষ্টা করে। হ্যাঁ, চমৎকার উদাহরণ। অথবা ধরুন ১ কাপ গরম কফি, সেটা ধীরে ধীরে ঘরের তাপমাত্রায় চলে আসে। এটাও একটা ব্যালেন্সিং লুপ। এই চক্রগুলো স্থিতিশীলতা আনে, কিন্তু 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 এর একটা অন্য দিকও আছে। যেহেতু এরা সিস্টেমকে একটা নির্দিষ্ট অবস্থায় ধরে রাখতে চায়, এরা কিন্তু পরিবর্তনের বিরুদ্ধে একটা প্রতিরোধও তৈরি করে। অনেক সময় আমরা চাই সিস্টেমটা বদলাক, কিন্তু এই অদৃশ্য ব্যালেন্সিং লুপগুলো আমাদের চেষ্টাকে আটকে দেয়। তার মানে স্থিতিশীলতা যেমন দেয়, তেমনি বদলাতেও বাধা দেয়। এতে কি সমস্যাও হতে পারে? অবশ্যই পারে। যদি ফিডব্যাক পেতে দেরি হয়, মানে থার্মোস্ট্যাট যদি বুঝতেই দেরি করে যে ঘর গরম হয়ে গেছে, অথবা যদি লুপটা যথেষ্ট শক্তিশালী না হয়, মানে বাইরের ঠান্ডা যদি এত বেশি হয় যে হিটার কুলিয়ে উঠতে পারছে না, অথবা যদি লক্ষ্যটাই ভুল সেট করা থাকে, তাহলে তো সমস্যা হবেই। বুঝলাম। আর দ্বিতীয় ধরনের চক্রটা কি বললেন? সেটা হলো বলবর্ধক চক্র বা রেইনফোর্সিং লুপ। এটা কিন্তু ব্যালেন্সিং লুপের একদম উল্টো। উল্টো মানে? মানে এটা যা আছে তাকে আরও বাড়ায়, কমানোর বদলে বাড়াতেই থাকে। অনেকটা স্নোবলের মতো। পাহাড় থেকে যখন গড়ায় আরও বরফ জমিয়ে কেমন বড় হতে থাকে, হ্যাঁ হ্যাঁ। এটাও সেরকম। এই বৃদ্ধিটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। ভালোর উদাহরণ কি হতে পারে? যেমন ধরুন ব্যাংকে টাকা রাখলে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ে। যত টাকা বাড়ে তত সুদ বাড়ে, যা আবার মূলধন বাড়ায়, তাতে পরের বার সুদ আরও বাড়ে। ঠিক। জনসংখ্যা বৃদ্ধিও অনেকটা তাই। যত মানুষ তত বেশি শিশুর জন্ম সম্ভাবনা। অথবা ধরুন আপনি কিছু অনুশীলন করছেন। যত অনুশীলন করছেন তত দক্ষতা বাড়ছে, যা আপনাকে আরও অনুশীলন করতে উৎসাহ দিচ্ছে। এটাও একটা রিইনফোর্সিং লুপ। আর খারাপ দিক? খারাপ উদাহরণ? ভূমিক্ষয়। যত মাটি ক্ষয় হচ্ছে তত গাছপালা কমছে। গাছ কমলে মাটি ধরে রাখার ক্ষমতা কমে, ফলে ক্ষয় আরও বাড়ছে। ও। ছড়ানো তাই। যত ছড়ায় তত বিশ্বাসযোগ্য মনে হয়, তত আরও বেশি ছড়ায়। অস্ত্র প্রতিযোগিতা বা আতঙ্কের সময় বাজার থেকে জিনিসপত্র হু হু করে উধাও হয়ে যাওয়া, এগুলো সবই রিইনফোর্সিং লুপ। এরা সিস্টেমকে খুব দ্রুত বদলে দিতে পারে। হয় অনন্ত বৃদ্ধি, যাকে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ, নয়তো খুব দ্রুত পতন। অর্থনীতির মূল চালিকা শক্তিও কিন্তু এই বলবর্ধক চক্র। যেমন মূলধন খাটিয়ে লাভ করা, সেই লাভ আবার বিনিয়োগ করে আরও মূলধন তৈরি করা। কিন্তু বাস্তবে তো কোনো কিছুই অসীমভাবে বাড়তে পারে না, তাই না? তাহলে এখানেই কি সিস্টেমের জটিলতা শুরু? মানে যখন এই দুই ধরনের লুপ একসাথে কাজ করে? ঠিক ধরেছেন। বাস্তব সিস্টেমগুলো অনেক বেশি জটিল, কারণ সেখানে বিভিন্ন ধরনের ফিডব্যাক চক্র, ব্যালেন্সিং, রিইনফোর্সিং সব একসাথে কাজ করে, একে অপরের সাথে রীতিমতো প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা করে? হ্যাঁ, আর সময়ের সাথে সাথে দেখা যায় কোনো একটা চক্র হয়তো বেশি শক্তিশালী হয়ে উঠল আর অন্যটা দুর্বল হয়ে গেল।
এটাকে মেডোজ বলেছেন প্রভাব বিস্তারকারী চক্রের পরিবর্তন বা শিফটিং ডমিনেন্স। শিফটিং ডমিনেন্স একটা উদাহরণ দিলে বোঝা যেত। ধরুন ওই জনসংখ্যা বৃদ্ধির উদাহরণটাই আবার নিই। শুরুতে জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি, তাই একটা শক্তিশালী রিইনফোর্সিং লুপ কাজ করছে, জনসংখ্যা বাড়ছে। কিন্তু জনসংখ্যা যখন অনেক বেড়ে যায়, তখন খাদ্য, জল, বাসস্থানের মতো সম্পদের উপর চাপ পড়ে, তাই না? হ্যাঁ, অবশ্যই। তখন কি হয়? হয়তো খাবারের অভাবে বা রোগব্যাধির কারণে মৃত্যুহার বেড়ে যায়, অথবা মানুষ সচেতনভাবে জন্মহার কমিয়ে দেয়। মানে সম্পদের সীমাবদ্ধতা বা দূষণের প্রভাব একটা ব্যালেন্সিং লুপ তৈরি করে, যা ক্রমশ শক্তিশালী হতে থাকে। আচ্ছা। একটা সময় এই ব্যালেন্সিং লুপটা রিইনফোর্সিং লুপের প্রভাবকে ছাপিয়ে যায়। তখন জনসংখ্যার বৃদ্ধিটা থেমে যায় বা হয়তো কমতেও শুরু করে। দেখলেন, সিস্টেমের আচরণটা পাল্টে গেল, কারণ প্রভাবশালী চক্রটা বদলে গেছে। তার মানে সিস্টেমের ভেতরে শক্তিগুলো স্থির নয়, তারা বদলাতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস যা আমাদের প্রায়ই অবাক করে সেটা হলো বিলম্ব বা ডিলে। স্টকের কথা এটা এসেছিল। এটা কিভাবে সিস্টেমকে অপ্রত্যাশিত করে তোলে? বিলম্ব বা ডিলে সিস্টেমের অংচন্যর প্রভাব ফেলে, যা আমরা অনেক সময়ই আগে থেকে বুঝতে পারি না। এর জন্য সিস্টেমে এক ধরনের দোলন বা অসিলেশন তৈরি হতে পারে। দোলন মানে পেন্ডুলামের মতো? হ্যাঁ, অনেকটা সেরকম। মেডোসে বইয়ের একটা ক্লাসিক উদাহরণ আছে, গাড়ির ডিলারের স্টক ম্যানেজমেন্ট। ধরুন, ডিলার দেখছেন গাড়ির বিক্রি বাড়ছে। তিনি ভাবলেন, বা ভালোই তো, আরও বেশি করে গাড়ি অর্ডার দিলেন। বেশ তো। কিন্তু গাড়ি তো অর্ডার দিলেই চলে আসে না, তৈরি হতে, ডেলিভারি হতে সময় লাগে। এই যে দেরিটা হলো, এই সময়ের মধ্যে হয়তো বাজারে চাহিদা আগর কমে গেল। ও, কিন্তু অর্ডার দেওয়া গাড়িগুলো তো আসছেই, ফলে ডিলারের স্টক উপচে পড়ল। এবার তিনি কি করবেন? হয়তো অর্ডার একদম কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন। কিন্তু ততদিনে হয়তো বাজারে আবার চাহিদা বেড়েছে, অথচ ডিলারের হাতে যথেষ্ট গাড়ি নেই, ফলে স্টক আবার কমে গেল। এই যে চাহিদা আর যোগানের মধ্যে সময়ের ফারাক আর ডিলারের প্রতিক্রিয়ার দেরি, এই দুই মিলিয়ে গাড়ির স্টক একবার খুব বেশি, একবার খুব কম, এই চক্রে দুলতে থাকে। মজার ব্যাপার। আচ্ছা, ডিলার যদি ভাবেন যে আমি আরও স্মার্ট হব, আরও দ্রুত প্রতিক্রিয়া দেখাবো, ধরুন প্রতিদিনের বিক্রির হিসেব দেখে অর্ডার বদলাবেন, তাহলে কি ভালো হবে? তাহলে হয়তো দোলনটা আরও বেড়ে যাবে। কি বলছেন? কেন? কারণ তিনি খুব তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু সিস্টেমের ভেতরের যে আসল দেরিটা, গাড়ি আসতে যে সময় লাগে, সেটাকে হিসেবে ধরছেন না। ফলে তার দ্রুত প্রতিক্রিয়াগুলো পরিস্থিতিকে আরও অস্থিরশীল করে তুলতে পারে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। সিস্টেমে যখন ডিলে থাকে, তখন অতিরিক্ত তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানো অনেক সময় সমস্যা না করে সমস্যা বাড়ায়। আসলেই অবাক করার মতো। তার মানে সরলভাবে কারণ আর ফলাফল দেখাটা প্রায়শই ভুল। এই সূত্র ধরেই কি অরৈখিকতা বা নন লিনিয়ারিটি ধারণাটা আসে? হ্যাঁ, ঠিক তাই। আমরা প্রায়ই ধরে নিই কারণ আর ফলাফলের মধ্যে একটা সরল রৈখিক সম্পর্ক আছে। মানে যতটা চাপ দেব ঠিক ততটাই ফল পাব, দ্বিগুণ চাপ দিলে দ্বিগুণ ফল। এটাই তো স্বাভাবিক মনে হয়। কিন্তু বাস্তু সিস্টেমগুলো প্রায়শই অরৈখিক। মানে কারণের অনুপাতে ফলাফল সবসময় সমানভাবে বাড়ে বা কমে না। অনেক সিস্টেমে একটা প্রান্তিক সীমা বা থ্রেশহোল্ড থাকে। থ্রেশহোল্ড মানে একটা বর্ডার লাইন। ঠিক। ধরুন হাইওয়েতে গাড়ি চলছে, গাড়ির সংখ্যা একটা সীমা পর্যন্ত বাড়লেও স্পিড হয়তো তেমন কমে না। কিন্তু যেই ওই সীমাটা পেরোলো, হয়তো আর মাত্র কয়েকটা গাড়ি বাড়ল, অমনি হঠাৎ করে ভয়ঙ্কর জ্যাম লেগে গেল। হ্যাঁ, এটা তো দেখাই যায়। অথবা ধরুন জমিতে সার দিলে ফলন বাড়ে, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার পর যদি আরও বেশি সার দেন, ফলন কিন্তু আর বাড়বে না, বরং উল্টে কমে যেতে পারে বা মাটিটাই নষ্ট হয়ে যেতে পারে। তার মানে ছোট কারণে সবসময় ছোট প্রভাব নাও হতে পারে। অনেক সময় একটা ছোট ঘটনা একটা থ্রেশহোল্ড পার করিয়ে দিলে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। এই অরৈখিকতা, বিলম্ব, এসবের জন্যই কি সিস্টেম বোঝা এত কঠিন? আচ্ছা, আরেকটা বিষয় হলো সীমাবদ্ধ যৌক্তিকতা বা বাউন্ডেড র্যাশনালিটি। হার্বার্ট সাইমনের কথা। এর মানে কি? আমরা কি সবসময় যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিই না? আমরা চেষ্টা তো করি। সীমাবদ্ধ যৌক্তিকতা মানে হলো আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিই
আমাদের নিজেদের সীমিত জ্ঞান, সীমিত অভিজ্ঞতা আর হাতের কাছে থাকা তথ্যের ভিত্তিতে। আর সেই সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিজেদের ভালোটাই করতে চাই। সেই অর্থে আমরা যৌক্তিক। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের জ্ঞান বা তথ্য প্রায়শই অসম্পূর্ণ। আমরা পুরো সিস্টেমটা দেখতে পাই না বা আমাদের সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাবগুলো বুঝতে পারি না। এর ফলে কি হয়? এর ফলে যেটা হতে পারে সেটা বেশ অদ্ভুত। ধরুন, অনেকগুলো মানুষ প্রত্যেকে নিজের নিজের দিক থেকে খুব যৌক্তিক সিদ্ধান্ত নিল, কিন্তু তাদের সবার সিদ্ধান্তের সম্মিলিত ফলাফলটা এমন দাঁড়ালো যা আসলে কারোরই কাম্য ছিল না, এমনকি যা প্রত্যেকের ব্যক্তিগত যুক্তির বিরুদ্ধে যায়। তার মানে অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত, যেটা বলে যে ব্যক্তিগত স্বার্থ সমষ্টির ভালো করে, সেটা সবসময় কাজ করে না। সব সময় না, কারণ আমাদের যৌক্তিকতাটা সীমাবদ্ধ। গ্যারেট হার্ডিনের বিখ্যাত ট্র্যাজেডি অফ দ্য কমন্সের কথা ভাবুন। মুশতারাকা চারণভূমির উদাহরণটা, যেখানে সবাই নিজের স্বার্থে বেশি করে গরু চড়াতে গিয়ে পুরো চারণভূমিটাই নষ্ট করে ফেলে। ঠিক, এটাই সীমাবদ্ধ যৌক্তিকতার একটা ক্লাসিক উদাহরণ। প্রত্যেক রাখাল ভাবছে, আমি যদি আর একটা গরু বেশি চড়াই আমার লাভ হবে। চারণভূমির একটু ক্ষতি হবে ঠিকই, কিন্তু সেই ক্ষতিটা তো সবার মধ্যে ভাগ হয়ে যাবে। আর আমি যদি না চড়াই, অন্যরা তো চড়াবেই, তাহলে আমার সংযমের কি লাভ? যুক্তিটা তো ফেলনা নয় তার দিক থেকে। হ্যাঁ, তার ব্যক্তিগত যুক্তির দিক থেকে গরু বাড়ানোই সঠিক সিদ্ধান্ত। কিন্তু যখন সবাই এই সঠিক কাজটাই করে, তখন সমষ্টিগত ফলাফল হয় বিপর্যয়। চারণভূমি ধ্বংস, অতিরিক্ত মাছ ধরা, বায়ু দূষণ, জল সংকট, এগুলো সবই কিন্তু একই কাঠামোর সমস্যা। তার মানে সমস্যাটা ব্যক্তির লোভ বা বোকামি নয়, বরং সিস্টেমের গঠনের মধ্যেই, যেখানে ব্যক্তিগত লাভ আর সমষ্টিগত ক্ষতি মুখোমুখি। মূলত তাই ব্যক্তির আচরণ কিন্তু অনেকাংশে নির্ভর করে সে সিস্টেমের কোথায় আছে, যার কাছে কি তথ্য আসছে, আর তার উপর কি ধরনের চাপ বা প্রণোদনা কাজ করছে। যেমন ধরুন, একজন জেলে দেখছে অন্যরা বড় ট্রলার নিয়ে এসে সব মাছ ধরে নিয়ে যাচ্ছে। তখন তার পক্ষে ছোট জাল দিয়ে কম মাছ ধরাটা অযৌক্তিক মনে হতে পারে, যদিও সে জানে যে মাছ কমে যাচ্ছে। কিন্তু সেই একই জেলেকে যদি মৎস্য সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়, তখন হয়তো তার দৃষ্টিভঙ্গিই পাল্টে যাবে। কেন? কারণ তখন সে আর শুধু নিজের লাভের কথা ভাবছে না, পুরো সিস্টেমটা যাতে টিকে থাকে সেটা নিয়ে ভাবছে। তার অবস্থান বদলালো, তথ্য পাওয়ার সুযোগ বাড়ল, ফলে তার যৌক্তিক আচরণও বদলে গেল। এই যে কিছু সাধারণ প্যাটার্ন যা বারবার সমস্যা তৈরি করে, এগুলোকেই তো মেডোজ সিস্টেমের ফাঁদ বা আর্কিটাইপ বলছেন। এগুলো চিনতে পারলে হয়তো বেরোনোর পথও পাওয়া যায়। হ্যাঁ, ঠিক তাই। এগুলো কিছু কমন স্ট্রাকচার যা প্রায়শই প্রবলেম তৈরি করে। আমরা কি কয়েকটা গুরুত্বপূর্ণ ফাঁদ নিয়ে একটু আলোচনা করতে পারি? হয়তো সবগুলো নিয়ে বিস্তারিত বলা যাবে না, কিন্তু যেগুলো খুব পরিচিত। অবশ্যই দুটো খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী ফাঁদ নিয়ে কথা বলা যাক। প্রথমটা হলো সাধারণ সম্পদের ট্র্যাজেডি বা ট্র্যাজেডি অফ দ্য কমন্স। এটা নিয়ে তো একটু আগেই কথা হলো। হ্যাঁ, ওই হার্ডিনের চারণভূমির উদাহরণ। এখানে মূল সমস্যাটা তো বুঝলাম, ব্যক্তিগত লাভ সমষ্টিগত ক্ষতি ডেকে আনে। বেরোনোর উপায় কি বলেছিলেন হার্ডিন? মূল সমস্যাটা হলো যখন একটা সম্পদ সবার জন্য খোলা থাকে কিন্তু তার ব্যবহার নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা থাকে না, তখন প্রত্যেকেই নিজের লাভ সর্বোচ্চ করতে চায় আর ফলস্বরূপ সম্পদটা নষ্ট হয়ে যায়। হার্ডিন মূলত 3টে পথের কথা বলেছিলেন। কি কি? 1. ব্যবহারকারীদের বোঝানো, শিক্ষিত করা, নৈতিক আবেদন জানানো, যদিও তিনি নিজেই মনে করতেন এটা একা যথেষ্ট নয়। আর 2. সম্পদটাকে ব্যক্তিগত মালিকানায় দিয়ে দেওয়া, প্রাইভেটাইজ করা। তাহলে মালিক নিজেই বুঝবে যে অব্যবহার করলে তারই ক্ষতি। আর তৃতীয়? মাছ, সেখানে এই নিয়ন্ত্রণ বা রেগুলেশনই সবচেয়ে কার্যকর উপায়। তার মানে হয় মালিকানা স্পষ্ট করতে হবে, নয়তো নিয়ম দিয়ে বাঁধতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে ফাঁদটার কথা বলছিলেন, সেটা হলো দায়িত্ব অন্যের উপর চাপানো বা শিফটিং দ্য বার্ডেন। এটাকে অনেক সময় আসক্তির, অ্যাডিকশনের কাঠামোর সাথে তুলনা করা হয়। আসক্তি মানে নেশার মতো? কিভাবে? হ্যাঁ, এটা তখন ঘটে যখন কোনো একটা সমস্যার মূল কারণটা সমাধান না করে আমরা একটা সহজ, সাময়িক বা বাইরের কোনো সমাধানের উপর নির্ভরশীল হয়ে পড়ি। এই বাইরের সমাধানটা হয়তো কিছুক্ষণের জন্য কষ্ট কমায়
মানে উপসর্গের উপশম করে, কিন্তু সমস্যার গোড়ায় হাত দেয় না। আর সবচেয়ে বিপজ্জনক দিকটা হলো এই বাইরের সাহায্যের উপর নির্ভরতা আস্তে আস্তে সিস্টেমের নিজের ভেতরের যে সমস্যা সমাধানের ক্ষমতা সেটাকেই দুর্বল করে দেয়, নষ্ট করে ফেলে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, একজন কৃষক তার ফসলের পোকা মারার জন্য শুধু কীটনাশকের উপর নির্ভর করছেন। কীটনাশক দিলে পোকা কমে, উপসর্গ কমল, কিন্তু এটা হয়তো মাটির উর্বরতা কমাচ্ছে, ভালো পোকা মেরে ফেলছে, আর পোকার মধ্যে কীটনাশক সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। তার মানে দীর্ঘমেয়াদে সমস্যা বাড়ছে। হ্যাঁ, তখন কৃষককে হয়তো আরও বেশি বা আরও তীব্র কীটনাশক দিতে হচ্ছে। তিনি ওই কীটনাশকের ওপর একরকম আসক্ত হয়ে পড়ছেন, আর পোকা দমনের যে প্রাকৃতিক বা অন্য উপায়গুলো ছিল সেগুলো ব্যবহার করার ক্ষমতা বা ইচ্ছাই হয়তো হারিয়ে ফেলছেন। সরকারি ভর্তুকি বা শুধু রোগের উপসর্গের জন্য ওষুধের উপর নির্ভরতা, এগুলো কি একই রকম হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি কোনো একটা অদক্ষ সংস্থা শুধু ভর্তুকির জোরে টিকে থাকে আর নিজেদের কাজের মান বাড়ানোর চেষ্টা না করে, অথবা আমরা যদি জীবনযাত্রার মান না বদলে শুধু অসুখের লক্ষণ কমানোর জন্য ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ি, এগুলো সবই এই ফাঁদের উদাহরণ হতে পারে। মূল কথাটা হলো, বাইরের ফিক্স বা সমাধান যত বাড়ে, সিস্টেমের ভেতরের নিজস্ব শক্তি তত কমে। এটাই আসক্তির চক্র। এটা তো খুব চিন্তার বিষয়। এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি তাহলে? মূল ফোকাসটা সরাতে হবে। স্বল্পমেয়াদী আরামের বদলে দীর্ঘমেয়াদী কাঠামোগত সমাধানের দিকে তাকাতে হবে। সিস্টেমের নিজের শক্তি, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা মানে রেজিলিয়েন্স, সেটা কিভাবে বাড়ানো যায় সেদিকে মন দিতে হবে। আর যদি বাইরের সাহায্য নিতেই হয়? যদি নিতেই হয়, তবে সেটা এমনভাবে নিতে হবে যেন তা সিস্টেমের আত্মনির্ভরশীলতা বাড়াতে সাহায্য করে, কমাতে নয়। আর লক্ষ্য রাখতে হবে সময়ের সাথে সাথে যেন ওই বাইরের নির্ভরতাটা কমিয়ে আনা যায়। কাজটা কঠিন, অনেকটা নেশা ছাড়ার মতো, কারণ শুরুতে একটু কষ্ট হয়, কিন্তু দীর্ঘমেয়াদে সিস্টেমটাকে সুস্থ রাখার জন্য এটাই জরুরি। অসাধারণ আলোচনা হলো। আমরা সিস্টেম কি, তার মূল উপাদান স্টক, ফ্লো, ফিডব্যাক চক্র নিয়ে কথা বললাম। কেন সিস্টেম অপ্রত্যাশিত আচরণ করে, মানে বিলম্ব, অরৈখিকতা, সীমাবদ্ধ যৌক্তিকতা, সেগুলো জানলাম। আর দুটো খুব গুরুত্বপূর্ণ ফাঁদ, ট্র্যাজেডি অফ কমন্স আর শিফটিং দ্য বার্ডেন নিয়েও আলোচনা করলাম। আজকের পুরো আলোচনার মূল কথাগুলো যদি একটু গুছিয়ে বলি। অবশ্যই কয়েকটা বিষয়ে মনে রাখা খুব জরুরি। ১. সিস্টেমের আচরণ মূলত তার ভেতরের গঠন থেকেই আসে, বাইরের ঘটনা শুধু প্রভাবক হতে পারে। ২. স্টক, ফ্লো আর বিশেষ করে ফিডব্যাক লুপগুলো ব্যালেন্সিং ও রিএনফোর্সিং এই আচরণ নিয়ন্ত্রণ করে এবং সময়ের সাথে এদের প্রভাব বদলাতে পারে। ৩. বিলম্ব আর অরৈখিকতার জন্য সিস্টেম প্রায় আমাদের প্রত্যাশার বাইরে আচরণ করে, সরল কারণ ফলাফল সেখানে খাটে না। ৪. আমাদের যৌক্তিকতা সীমাবদ্ধ, তাই ব্যক্তিগতভাবে ভালো সিদ্ধান্ত সমষ্টিগতভাবে খারাপ ফল দিতে পারে। আর ৫. কিছু সাধারণ কাঠামোগত ফাঁদ আছে যা বারবার সমস্যা তৈরি করে, কিন্তু এগুলো চিনতে পারাটাই সমাধানের দিকে এগোনোর প্রথম ধাপ। আর এই সিস্টেম ভাবনা জানাটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন আমরা তত্ত্বের ভারে দিশেহারা হয়ে যাই বা কোনো সমস্যার জন্য শুধু ব্যক্তি বা ঘটনাকে দোষ দিতে থাকি। এটাই সবচেয়ে কাজের জায়গা। সিস্টেম ভাবনা আমাদের সাহায্য করে ঘটনার পেছনে তাকাতে, ব্যক্তির উপর দোষ চাপানোর সহজ রাস্তাটা এড়িয়ে গিয়ে ভেতরের কাঠামোগত কারণগুলো খুঁজতে শেখায়। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে অনেক সমস্যার মূলে হয়তো খারাপ লোক নয়, বরং খারাপ সিস্টেম ডিজাইন। তার মানে আমরা আরও গোড়া থেকে সমাধানের চেষ্টা করতে পারি। হ্যাঁ, তখন আমরা শুধু উপসর্গের চিকিৎসা না করে মূল কারণটা বদলানোর চেষ্টা করতে পারি। আমরা বুঝতে পারি কেন পরিবর্তন আনা এত কঠিন, ব্যালেন্সিং লুপের বাধা, বা কেন একই সমস্যা বারবার ফিরে আসে, ফাঁদগুলো। দারুণ। তাহলে শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক যদি রেখে যাই, কিছু একটা যা তারা নিজেরা ভেবে দেখতে পারেন। নিশ্চয়ই। একটু ভাবুন তো, আপনার খুব পরিচিত কোনো সিস্টেম নিয়ে, হতে পারে সেটা আপনার অফিসের কোনো টিমের মধ্যে কাজের গতি প্রকৃতি, বা ধরুন কোনো সরকারি পরিষেবা পাওয়ার যে প্রক্রিয়া তার ভেতরের প্যাচ পয়চা, কিংবা হতে পারে আপনার পরিবারের মধ্যেই কোনো একটা বিষয় নিয়ে বারবার একই রকম তর্ক বা বোঝাপড়া হচ্ছে। এগুলো তো খুব পরিচিত পরিস্থিতি। এবার চেষ্টা করুন এর ভেতরের অদৃশ্য ফিডব্যাক চক্রগুলো খুঁজে বের করতে।
কোথায় রিনফোর্সিং লুপ পরিস্থিতিকে আরও জোরালো করছে, ভালো বা খারাপ যাই হোক, কোথায় ব্যালেন্সিং লুপ পরিবর্তনকে আটকাচ্ছে, কোথায় সময়ের বিলম্ব বা ডিলে অপ্রত্যাশিত ফল তৈরি করছে, বা কোথায় বিভিন্ন মানুষের বা বিভিন্ন অংশের লক্ষ্যের মধ্যে সংঘাত হচ্ছে। শুধু খুঁজে বের করা? হ্যাঁ, শুধু এই প্যাটার্নগুলো শনাক্ত করতে পারাটাই হয়তো পরিস্থিতিটাকে একদম অন্যভাবে দেখার আর হয়তো অন্যভাবে সামলানোরও প্রথম পদক্ষেপ হতে পারে। চমৎকার। এই অনুসন্ধানী দৃষ্টিভঙ্গিটাই হয়তো আমাদের চারপাশের অনেক জটিলতাকে নতুন আলোয় বুঝতে আর হয়তো বদলাতেও সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি।